হোয়াইট হাউসে আবারও ফিরতে চলেছে ট্রাম্প যুগ। মার্কিন নির্বাচন ২০২৪-এর ইলেকটোরাল ভোটের ম্যাজিক ফিগার ২৭০ অতিক্রম করার সঙ্গে সঙ্গে নতুন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। একই সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ আউটলেটগুলো তার নাম ঘোষণা করছে এবং সারা পৃথিবী থেকেই বিভিন্ন নেতা, বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাকে শুভেচ্ছার বার্তায় ভাসাচ্ছেন। দর্শক, মার্কিন নির্বাচন ২০২৪-এ প্রথম আলোর আয়োজনে আজ স্বাগত জানাচ্ছি শামসুজ্জোহা। আমার সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন আমেরিকা থেকে অনলাইনে, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আজকের আয়োজনে। আমি প্রথমে যেতে চাই একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে এবারের যে জয়, এটি ট্রাম্পের দ্বিতীয়বারের মতো, সেটি আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে বলে আপনি মনে করছেন? হাসান ফেরদৌস, আপনার কাছে প্রথমে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। শুভ সকাল বলতে পারলে ভালো লাগতো, শুভ সকাল খুব শুভ লাগছে না আমার কাছে। বরং আমার মনে পড়ছে একটা ছবি আছে, দ্য ডে আফটার। ছবিটা ৮০-৮২ সালের দিকে করা। ক্যানজাসের একটি ছোট্ট শহরে, নিউক্লিয়ার ওয়ারের পরে বিধ্বস্ত শহর, সেখানে সেই শহরে মানুষ যাচ্ছে, বিধ্বস্ত শহরে। আমার অনুভূতি আজকে এই মুহূর্তে সেই বিধ্বস্ত শহরের মতোই। আমি অন্তপক্ষে এই ফলাফল প্রত্যাশা করিনি, এবং এই ফলাফল আমেরিকার জন্য, বিশ্বের জন্য শুভ হবে এটাও ভাবিনি। কিন্তু এটাই বাস্তবতা যে মার্কিন জনগণ এই রায় দিয়েছে, রায়টাকে আমাকে মানতে হবে। কেন এই ফলাফল হলো, আমরা কি বুঝতে ভুল করেছি? আমরা দুটো ব্যাপার বোধ করি আমরা পুরোপুরি গ্রাস্প করতে পারিনি। একটা হচ্ছে অর্থনীতি কি প্রবল প্রভাব ফেলেছে মানুষের মনের মধ্যে। যদিও আমেরিকান অর্থনীতি এই মুহূর্তে সবচাইতে ভালো অবস্থায় আছে। ইনফ্যাক্ট আপনারা হয়তো দেখেছেন 2 সপ্তাহ আগে ইকোনমিস্ট একটি তাদের পুরো সংখ্যা ডিভোট করেছে আমেরিকান ইকোনমিকে, বলেছে এনভি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ঈর্ষার পাত্র হচ্ছে মার্কিন অর্থনীতি। কিন্তু সেই অর্থনীতির কারণেই ভোটাররা মুখ ফেরালো ট্রাম্পের দিকে। এটা একটা। তবে আমার ধারণা, আমার নিজের ধারণা, যে আর বড় একটা ফ্যাক্টর প্লে করেছে, ইকোনমি হয়তো নয়, ইমিগ্রেশন। ইমিগ্রেশন প্রশ্নে যেই ভীতিকর চিত্র ট্রাম্প এঁকেছেন এবং যেই রকম পদ্ধতিতে তিনি আমেরিকাকে অবৈধ ইমিগ্রেন্ট মুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ধারণা যে এদেশের এক শ্রেণীর বা অনেক শ্রেণীর মানুষকেই আগ্রহী করেছে। ট্রাম্প জানিয়েছেন যে 11-12 মিলিয়ন আনডকুমেন্টেড, তার কথায় অবৈধ ইমিগ্রেন্ট দেশে বাস করেন, তাদেরকে তিনি জোর করে প্রয়োজন হলে সামরিক বাহিনী ব্যবহার করে ফেরত পাঠাবেন। এই জিনিসটা আমার ধারণা যে শ্বেতকাদের মধ্যে তো বটেই, ইমিগ্রেন্টদের মধ্যেও ভালো রকমের পজিটিভ একটা প্রভাব ফেলেছে। আমি দেখেছি নিউ ইয়র্কে এবং অন্যান্য শহরে বাঙালিরা মিছিল করে ট্রাম্পকে ভোট দিতে যাচ্ছে। বাঙালিরা কেন যাবে? বাঙালিরাও তো ইমিগ্রেন্ট, তাদের তো হক ছিল অনেক সহানুভূতিশীল। তা না হয়ে তারা কেন ট্রাম্পকে সমর্থন করছে? এই ধাঁধাটা যদি আমি বুঝতে পারি আমরা, তাহলে বোধ করি এই রেজাল্ট কেন হলো বোঝা অনেক সহজ হবে বলে আমার ধারণা। বুঝতে পারছি, কিন্তু সেটা কি যদি একটু সংক্ষেপে বলেন? দুটো ফ্যাক্টর। প্রথমত, আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা বুঝি যে আমরা চাপের মুখে আছি। চাপটা কি? যে আমেরিকার এই শ্বেতকায় প্রধান সমাজ আমাদেরকে পছন্দ করে না। আমরা এখানে বহিরাগত, আমরা আউটসাইডার্স। ফলে কনস্ট্যান্ট একটা ডিসক্রিমিনেশনের মুখোমুখি আমরা হই। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের বৈষম্যের শিকার আমরা হই, যে আমরা অনেক সময় স্বীকার করি না। আমরা অনেকেই সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমরা ধরে নিই ভালোই আছি, কিন্তু আমরা মনে মনে জানি যে আমরা এই দেশে সেকেন্ড ক্লাস সিটিজেন। যদি আরো 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি মানুষ অতিরিক্ত এটা জুটে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হব আমরা। এই ভাবটা আমাদের মধ্যে আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা যখন তাকে কি দেখি, আমরা অধিকাংশ ইমিগ্রেন্ট বাস করি আমরা শহর এলাকায়, আরবান সেন্টার্স গুলোতে বাস করি। কি দেখি আমরা দেখি দরিদ্র, আমরা দেখি অনেক সময় অপরিষ্কার, অনেক সময় অপরাধী, ক্ষুধার্ত ইমিগ্রেন্টদেরকে। আমরা যেমন ছিলাম এক সময়, সেই ছবিটা আমাদের মিরর ইমেজটা আমরা পছন্দ করি না।
পছন্দ করি না বলে প্রত্যাখ্যান করি। এটা একটা ২ নম্বর বড় একটা কারণ। এটা সারা বিশ্ব জুড়ে কিন্তু ইমিগ্রেশনের কারণে সারা পশ্চিমা বিশ্বে, ইউরোপে দেখতে পাচ্ছি আমরা প্রবল রকম আহ, ডানমুখী ভাব, লেফট রাইট রাইট উইংটা টার্ন করছে বিশ্ব, এবং সবাই অপেক্ষা করছে একজন স্ট্রং ম্যানের। ডেমোক্রেসি কাজ করছে। ডেমোক্রেসি মানে সবাইকে নিয়ে, সব মত নিয়ে চলা। ডেমোক্রেসি ওয়ার্ক করছে। ডেমোক্রেসি ওয়ার্ক করে না বলে ধরো যে জার্মানিতে লক্ষ লক্ষ নতুন নতুন ইমিগ্রেন্ট এসে পড়তেছে, এবং ১ মাস আগে দেখলাম আমরা ইস্ট জার্মানিতে সম্পূর্ণ একটি দক্ষিণপন্থী ফ্যাসিস্ট দল ক্ষমতায় আরোহণ করেছে। একই কথা, সেই বাতাসটাই এখানে কন্টিনিউ হচ্ছে। সেই বাতাসটা এখানে কন্টিনিউ করছে। আমি মনে করি স্ট্রং ম্যান, একজন স্ট্রং ম্যান চাই, যে সব সমস্যা, সমস্ত বাধা অতিক্রম করে, কংগ্রেস নয়, সিনেট নয়, সুপ্রিম কোর্ট নয়, সবাইকে উপেক্ষা করে সমাধান তিনি করবেন। ডেমোক্রেসি ওয়ার্ক করছে না অনেকের জন্য, ফলে আমরা টার্ন করছি, অনেক দক্ষিণপন্থী হচ্ছি আমরা। আমেরিকাতে সেই বাতাসটা এসে লেগেছে, এটা খুবই আনফর্চুনেট। এবারে আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এইটার ধারাবাহিকতায় প্রশ্ন যে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস মুখী হয়েছেন, দ্বিতীয়বারের মতো তিনি ডেমোক্রেট নারী প্রার্থীকে ধরাশায়ী করেছেন, কিন্তু ২০২০ সালে ডেমোক্রেট একজন পুরুষ প্রার্থী ছিলেন জো বাইডেন, যিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট। তো এই দুইবার নারী প্রার্থীর ক্ষেত্রে তিনি বিজয়ী হলেন, এক্ষেত্রে কোনো ম্যাজিক রয়েছে কিনা, বা আমেরিকানদের নারী প্রার্থীকে একজন রাষ্ট্রপতি হিসেবে, একজন প্রেসিডেন্ট হিসেবে দেখতে অপছন্দ করেন কিনা, এইরকম কোনো সাইকোলজিক্যাল কোনো বিষয় আপনার বিশ্লেষণের মধ্যে আছে কিনা? কারো কারো তেমন ধারণা, কিন্তু আমার ধারণাটা অতটাও তীব্র না। আমার মনে হচ্ছে, দেখুন হিলারি ক্লিন্টন কথা, তিনি তো ইলেকটোরাল কলেজ ভোটে হেরে গিয়েছিলেন। পপুলার ভোটে তিনি 1 মিলিয়নের ভোট বেশি, সম্ভবত কয়েক মিলিয়ন ভোট বেশি পেয়েছিলেন ট্রাম্পের চাইতে। 3 মিলিয়ন। তো দেখুন 3 মিলিয়ন ভোট বেশি পেয়েছিলেন, তার মানে পপুলার ভোট বেশি পেয়েছিলেন। এখন এই দেশে ইলেকটোরাল কলেজে যে একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে, সেটার কারণে তিনি হেরে গেছেন। যাই হোক, ফলে তাহলে নারী প্রার্থীর কারণে তিনি অত বেশি ভোট পেয়ে গেলেন কেন? এইবারে কামালা হ্যারিস ইলেকটোরাল কলেজ ভোটও অনেক বেশি ব্যবধানে হারলেন, এবং পপুলার ভোটে উনি বেশ উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে থাকলেন। তো এইটা নারী প্রার্থী সম্ভবত তা না। এক্ষেত্রে হাসান ফেরদৌস সাহেব যে চমৎকার ব্যাখ্যা করছেন, তার সাথে আমি যা সংযোগ করতে চাই, এক্ষেত্রে মানে এমফাসাইজ করতে চাই, বর্ণবাদটা সম্ভবত একটা প্রখর রোল প্লে করেছে। যে একবার, আমার ধারণা আগের বার ট্রাম্প যে প্রেসিডেন্ট হয়েছিলেন, তার প্রধান কারণ তার আগে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি, আফ্রিকান আমেরিকান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ওবামা। তার ব্যাপারে শ্বেতাঙ্গদের মধ্যে একটা, শ্বেতাঙ্গ মানে রক্ষণশীলদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ জমেছিল, যে আমাদের সাদাদের দেশ, এখানে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হবে, এটা মেনে নেওয়া যায় না। হোয়াইট হাউস, সাদা ভবন, শ্বেত ভবন, সেখানে আবার কৃষ্ণাঙ্গ একজন থাকবে, এই ধরনের এবং অনেক ভয়ঙ্কর কুৎসিত কথা তাদের বিরুদ্ধে তারা সে সময় অনেকে বলেছিলেন। এমন লেখালেখি হয়েছিল, অনেক থ্রেট হয়েছিল তাদের উপরে। ফলে সেইটা একটা। এবারে তিনি একবার প্রেসিডেন্ট হলেন, 2 টার্ম থাকলেন, আরেকবার একজন আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ আমেরিকান মহিলা, এক্ষেত্রে ইনি আবার মহিলা, তিনি প্রেসিডেন্ট হবেন। এইটা সম্ভবত অনেকের মনে এইটা একটা বিরাট মানে প্রভাব বিস্তার করেছে। আর হাসান সাহেব যেমন বলেছেন, ইমিগ্রেশন এবং অর্থনীতি দুটোর ক্ষেত্রেই মানে জনমনে বিরাট প্রভাব ফেলেছে। সারা পৃথিবী অর্থনীতির অবস্থা যুদ্ধের কারণে, কোভিড থেকে বেরিয়ে আসার কারণে এমনিতে বেশ চাপের মুখে আছে, অনেক পিছিয়ে পড়েছিল, ইনফ্লেশন বেড়েছিল, সে থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক কাটিয়ে উঠেছে, এবং মানে এখন বেশ ভালো অবস্থায় উত্তরণের দিকে যাচ্ছে। এটা আসল ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে, আমি যখন বাজার করতে যাই, গ্রসারি স্টোরে আমাকে বেশি পে করতে হচ্ছে। আমি যখন যে দোকানে যা কিনতে যাচ্ছি আগের চাইতে বেশি। ইউরোপে কি অন্য কোন দেশে দাম বাড়লো কমলো সেটা আমি দেখছি না, আমি একজন সাধারণ মানুষ। এই একটা জিনিস। দ্বিতীয় আর একটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপার। ইমিগ্রেশনদের ব্যাপারে, ইমিগ্রেন্টদের ব্যাপারে উনি এমন একটা ভয়ঙ্কর ভীতি তৈরি করতে পেরেছিলেন আমেরিকানদের মধ্যে, ভীতি এবং বিদ্বেষ, ক্ষোভ তাদের বিরুদ্ধে। যেমন ইউরোপে হাঙ্গেরি, অরবান এবং অন্যান্য এরকম ওই রাইটিস্ট ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সির লোকরা যেরকম, এইরকম স্ট্রংম্যান টেন্ডেন্সি, ইনি মানে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে
একটা প্রচন্ড ক্ষোভ ক্রোধ জাগ্রত করতে পেরেছিলেন, এবং সেটা দুটা। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ইমিগ্রেন্ট ইলিগাল আছেন বলে বলা হচ্ছে তাদের সংখ্যা 1 কোটির বেশি, 1 কোটি 10 থেকে 1 কোটি 20 লাখ ভেরিয়াস হিসাবে। আর একটা হচ্ছে দক্ষিণ সীমান্ত দিয়ে বাইডেন প্রশাসনের আমলে প্রথম 2.5 বছর প্রায় বিরাম স্রোতধারায় লোক এসছে, বিপুল লোক, মিলিয়ন মিলিয়ন লোক এসছে বলা হচ্ছে, কিন্তু যথেষ্ট যে ডিপোর্ট করা হয়েছে সেই অংশটা বলা হচ্ছে না। যাই হোক, এইটা একেবারে শেষ দিকে এসে গত বছর খানিকের ভিতরে, বিশেষ করে 6-7 মাসের মধ্যে এই স্রোতধারাটা বন্ধ করা হয়েছে। তো এইগুলো একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে, আমি নিউ ইয়র্ক টাইমস ও আরো দু একটা পত্রিকায় দেখেছি গত কয়েক সপ্তাহ থেকে, যে প্রেসিডেন্ট বাইডেনের যে অ্যাপ্রুভাল রেটিং এটা এত লো ছিল, তারা বলছে যে এইরকম লো হোয়াইট হাউসে অ্যাপ্রুভাল রেটিং কোনো প্রেসিডেন্টের থাকলে তার দলের ব্যক্তি আবার সেই তখন আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তেমন ধরা যাক, মানে ইনি রিটায়ার করছেন একজন প্রেসিডেন্ট, মানে ইনি তো দ্বিতীয়বার দাঁড়াতে চেয়েছিলেন, সেটা না হলে একটা। 2 নম্বরের একটা কথা হচ্ছে, তিনি মাত্র 100 দিন আগে মানে সরে দাঁড়ালেন, তার উপরে প্রচন্ড চাপ ছিল, তিনি কথা বলতে পারেন না, প্লেনে উঠতে পড়ে যান, স্টেজে পড়ে যান, মুখ দেখে মানে ইনকোহারেন্ট কথাবার্তা বলেন। এত সত্ত্বেও, প্রচন্ড চাপ সত্ত্বেও তিনি উইথড্র করছিলেন না। উইথড্র যদি তিনি আগে ভাগে করতেন, 1 বছর আগে করতেন, তখন এই ডেমোক্রেটিক পার্টিতে আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট ছিলেন। তিনি উইথড্র করলেন মাত্র মাস তিনেক আগে, এবং কামালা হ্যারিসকে এন্ডোর্স করে দিলেন অ্যাডভান্স। ফলে এই 100 দিনের মধ্যে তিনি যথেষ্ট ফান্ড রাইজিং থেকে শুরু করে যথেষ্ট অর্গানাইজ করতে পেরেছেন। এট দি সেম টাইম ডেফিসিয়েন্সি যেটা হয়েছে সেটা হলো যে দলে অন্যান্য যে আউটস্ট্যান্ডিং ছিল তাদের শহরে একটা প্রাইমারি প্রসেসে, এমনকি সংক্ষেপিত প্রাইমারি প্রসেসে গেলেও তাদের ভিতরে হয়তো আরো ফর্মিডেবল ক্যান্ডিডেট আসতেন। আর তিনি যে যাকে ভাইস প্রেসিডেন্ট জন্য মনোনয়ন করেছেন, তার ব্যাপারে জনগণ ভিতরে কোনো উদ্দীপনা উৎসাহ জেগেছে বলে মনে হয় না। আর উনি ওনার ইকোনমিক পলিসি থেকে অন্যান্য পলিসি খুব ভালোভাবে আর্টিকুলেট করতে পারেননি। তিনি ভালো কথা বলেছেন। অর্থাৎ ডেমোক্রেটিকদের ধারাবাহিকতাটাই আসলে এইটা ব্যাখ্যা করছিলেন আপনি। বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার আসবো আপনার অর্থনীতি ইমিগ্রেশনের সাথে দ্রব্যমূল্য বিষয়টি আপনি যোগ করেছেন। আমি একটু সহজভাবে একটা বিষয় বুঝতে চাই হাসান ফেরদৌস আপনার কাছ থেকে, সেটি হচ্ছে আমাদের দেশগুলোতে দেখি যখন নতুন কোন সরকার আসে বা এক ধরনের এক পার্টি থেকে যখন আরেকটা পার্টিতে ক্ষমতা হস্তান্তর হয়, তখন মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বেশি, দখলদারিত্ব, এই ব্যাপারগুলো আসে এবং উচ্ছ্বাসটা একটু বেশি দেখা যায়। এবারে ফলাফলের সঙ্গে সঙ্গে আমেরিকান যারা ভোটার, বিশেষ করে ট্রাম্প সমর্থকদের প্রতিক্রিয়া কেমন বুঝছেন আপনি? অবভিয়াসলি ট্রাম্প সমর্থকরা খুবই উৎসাহী, খুবই আনন্দিত, খুবই উল্লসিত। আর আমরা যারা হেরে গেলাম, আমরা যারা কমলাকে সমর্থন করেছিলাম, তারা খুবই ডিপ্রেসড। এতে কোনো, আমি একটু আগে আপনার বললাম যে বাঙালিরা লাইন ধরে, বাঙালিরা মিছিল করে ট্রাম্পকে ভোট দিতে গেছে, ফলে তাদের বাসায় এখন উৎসব হচ্ছে। আমি ধরে নিচ্ছি মিঠাই বিতরণ হচ্ছে কিনা জানি না, কিন্তু খুব অবাক হবো না যদি মিঠাই বিতরণ হয় আমাদের জ্যাকসন হাইটসে। তবে যেটা বললেন বাইরে মানে দেখা যাচ্ছে দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়ে কিনা? খুব সকাল, এটা এখনো দেখার হবে না, দেখা যাবে বিকেল বেলা। আজ বিকেলে আমি নিশ্চিত বিভিন্ন মহল্লায় নিয়ে উৎসব হবে, মিষ্টি বিতরণ হবে, আড্ডা হবে। এই মুহূর্তে মাত্র সকাল হয়েছে, এখন সকাল 9টা বাজে। আমি এখনো, কিন্তু উৎসব যে হবে ট্রাম্প সমর্থকদের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। মাথায় রাখতে হবে যে এই দেশটা বিভক্ত, আরো বিভক্ত হয়ে গেল, ফলে এক দল উৎসব করবে, অন্য দল আমার মতো হতাশ হবে। এবারে আমি পরের প্রশ্নে যাই। মোহাম্মদুল্লাহ, আপনার কাছে, আপনি কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার দৃষ্টিতে ঠিক কি মনে হয়? আমি দুটো সোশ্যাল মিডিয়ার রিয়াকশন আপনার সামনে আমি হাজির করতে চাই। একটি নরেন্দ্র মোদী, তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করেছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি বলেছেন যে তাকে অভিনন্দন জানানোর মতো কোনো প্রস্তুতি নেই বা পরিকল্পনা নেই, এরকম বিষয় জানিয়েছে। দুই রকম মন্তব্য, আপনার বিশ্লেষণ কি? পুতিন যদিও যেমনটা বলেছেন, আসলে আমি নিশ্চিত যে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন, কারণ ট্রাম্প এবার মানে ইউক্রেন যুদ্ধ, বা উচ্চারণটা ইউক্রেন সম্ভবত যুদ্ধ
জি। সম্ভবত শেষ করে দেন, অবসান করে দেবেন, সেটাতে নিশ্চিতভাবে আশা করছেন। নাটোর উপর উনি প্রেসার ক্রিয়েট করবেন নানা ধরনের, ফলে তিনি উল্লসিত হওয়ার কথা। এবং ইউক্রেন যুদ্ধ যদি তিনি শেষ করেন, ইউক্রেনের যে সমস্ত এলাকা ট্রাম্প পুতিন রাশিয়া দখল করে নিয়েছে, সবগুলো রাশার অধিকারে রেখেই তো এক ধরনের যুদ্ধবিরতি হবে। হয়তো মানে যুদ্ধবিরতি চুক্তিতে ভাষা ভাষা কিছু কথা থাকবে যে ওগুলোর ভবিষ্যতে কোনো একটা সিস্টেমে ভাগ্য নির্ধারণ করা হবে, এইটা তো। ফলে তিনি উল্লসিত। আর মোদি নিঃসন্দেহে উল্লসিত। মোদিকে ট্রাম্প নিজে আবার কয়েকদিন আগে, এই মাত্র সপ্তাহখানেক তাকে বন্ধু বলে উল্লেখ করেছেন। এবং ফলে এই দুটা, এবং বাংলাদেশের ক্ষেত্রে কয়েকদিন আগে আপনি জানেন সম্পর্কে একটা মন্তব্য করেছেন তিনি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে সম্ভবত যুক্তরাষ্ট্রের পলিসিতে কিছু পরিবর্তন দেখা যাবে বলে আমার মনে হচ্ছে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মধ্যপ্রাচ্যে সম্ভবত যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের প্রতি আরো বাড়বে, আর নেটোর উপরে চাপ বাড়বে, চায়নার উপরে চাপ বাড়বে। দেখা যাক, আরো অনেক কিছু ঘটবে। কিন্তু অ্যাবর্শনের কথা যেটা আমি একটু, আপনি যদিও কমলা প্রশ্ন হ্যারিস করেন, যেটি উত্থাপন করেছিলেন। হ্যাঁ, উনি আশা করেছিলেন এটা বিরাট তাকে হেল্প করবে, কিন্তু অ্যাবর্শনটা তাকে এটা মিড টার্ম ইলেকশন 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে তাকে হেল্প করেছিল, মানে বাইডেন প্রশাসনকে। এইবারে এটা তেমন হেল্প করেনি। এইবারে ইমিগ্রেশন আতঙ্ক, বর্ণবাদ এবং অন্যান্য ইস্যু, অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পেয়েছে বলে মনে হচ্ছে। আমি এবারে একটু হাসান ফেরদৌস আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে প্রসঙ্গটা একটু পাল্টে, যে আমেরিকার ভবিষ্যৎ রাজনীতি তাহলে কোন দিকে যাচ্ছে। এবারে যেটি বলা হচ্ছিল যে ব্যবসায়ী নিজে, ডোনাল্ড ট্রাম্প একজন বড় ব্যবসায়ী ধনকুবের, এবং তার সহযোগী ইলন মাস্ক শেষের দিকে অনেক শারীরিকভাবে উপস্থিত থেকেছেন, তিনি অর্থ ব্যয় করেছেন, এবং তিনি ডোনাল্ড ট্রাম্প আজকে বিজয়ী যখন নিজেকে ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে রিপাবলিকানদের পরবর্তী তারকা বলে উল্লেখ করছেন ইলন মাস্ককে। এই দুটো বিষয় কি তাহলে এরকম ইঙ্গিত দেয় যে রাজনীতি আসলে ব্যবসায়ীদের কাছে যাচ্ছে বা ধনকুবেরদের কাছে যাচ্ছে? মার্কিন রাজনীতি সবসময় ধনকুবের হাতে ছিল, এখনো আছে, নতুন কোনো ব্যাপার নয়। মার্কিন রাজনীতির প্রধান শক্তি হচ্ছে কোনটা? অর্থ। এবং দেখেছেন এই এই নির্বাচনে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিরা, among them ইলন মাস্ক, লিটারালি বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছেন, দান করেছেন বা অনুদান দিয়েছেন, ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করার কথা অর্থ কি? যে তারা আশা করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে তারা রিটার্ন পাবে, তারা প্রত্যর্পণ আশা করছেন তাদের ইনভেস্টমেন্টে। যেমন ডোনাল্ড ট্রাম্প অলরেডি আশ্বাস দিয়েছেন যে তিনি ট্যাক্স কর রেয়াতি দেবেন, অলমোস্ট $7 ট্রিলিয়ন কর রেয়াতির কথা তিনি বলছেন। আগের বার এসে তিনি $2 ট্রিলিয়ন দিয়েছিলেন, এবার $7 ট্রিলিয়ন দিয়ে দেবেন। ইলন মাস্ককে তিনি একটি বড় ভূমিকা দেবেন, প্রশাসনকে, মার্কিন শাসন, মার্কিন সিস্টেমকে ঢেলে সাজানোর দায়িত্ব তিনি দেবেন ইলন মাস্ককে। ভাবতে পারেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। তবে আমি একটা, সবাই যে গ্লুম অ্যান্ড ডুম তা নয়, ভাবতে হবে আমাদেরকে আগামী 4 বছর এমন একজন লোক ক্ষমতায় আসছেন যার হাতে অফুরন্ত ক্ষমতা। মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট তার নিয়ন্ত্রণে, কংগ্রেস তার নিয়ন্ত্রণে, সিনেট তার নিয়ন্ত্রণে, এবং পুরো রিপাবলিকান পার্টি তার বিরুদ্ধে একটা কথা বলবে না। এই অবস্থা তার করার ক্ষমতা কিন্তু অসম্ভব ক্ষমতা। তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। যেমন ধরো যাক, আমরা কথা বললাম ইমিগ্রেশন নিয়ে। ইমিগ্রেশন আসলে একটা সমস্যা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং তিনি একমাত্র পারবেন বোধ করি এই সমস্যা সমাধান করতে, বিকজ তার হাতে এতগুলি ক্ষমতা আছে, 1 নম্বর। 2 নম্বর, আমেরিকার ইকোনমিও এখন একটা ক্রস রোডে আছে। আমেরিকার ইকোনমি, আমরা একটু আগে মোহাম্মদ ভাই ঠিকই বললেন যে সাধারণ মানুষ বিপর্যস্ত মূলত মুদ্রাস্ফীতির কারণে। আমরা বলছি বটে আমেরিকার ইকোনমি খুব উজ্জ্বল, খুব ভালো, কিন্তু আমি দৈনিক বাজারে গেলে আমার সমস্যা হয়। আমি আশা করছি যে ডোনাল্ড ট্রাম্প এমন নেবেন, যার ফলে নেবেন, হবে কিনা জানি না, এই কারণে যে তিনি অলরেডি ট্যারিফ ঘোষণা করেছেন, আমদানি শুল্ক ঘোষণা করেছেন, 200% তিনি ট্যারিফ ইম্পোজ করবেন চায়নার উপরে। তার মানে সব জিনিসের দাম বেড়ে যাবে। হয়তো তার কাছে কোনো ম্যাজিক আছে যা আমরা জানি না এখনো, যার ফলে দাম কমে আসবে। কেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার জন্য, এবং আমি আশা করছি তিনি তার টোনটা একটু কমাবেন, তা হচ্ছে যে বিভেদ। আমেরিকা একটা বিভক্ত দেশ, সাদা কালো বিভক্ত, শহর গ্রামে বিভক্ত, শিক্ষিত অশিক্ষিত বিভক্ত।
এখানে একটু রিপাবলিকান সম্পূরক প্রশ্ন করে রাখতে পারি, এর আগে 2016-তে যখন এর আগে তিনি প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন তখন যে ধরনের বিভক্তির বিষয়, এই বিষয়গুলো তিনি বারবার বলেছেন এবং সাদা এবং ব্ল্যাক আমেরিকানদের ব্যাপারে তার বিভক্তি ছড়িয়েছিলেন তিনি, এরকম অভিযোগ করা হয়। এবারে তার থেকে কিছুটা কম মনে হয়েছে আপনার কাছে, নাকি একই রকম রয়েছে? তার ক্যাম্পেইনে মনে হয়নি, তিনি ক্যাম্পেইনে এটা পুরোপুরি ব্যবহার করেছেন। তিনি ক্যাম্পেইনে অসম্ভব রকম কুৎসিত এবং এবং আক্রমণাত্মক ভাষায় ইমিগ্রেন্টদের আক্রমণ করেছেন। কিন্তু যে ভাষণটা দিয়ে দিয়েছেন গতকাল জয়লাভ করার পরে অনেক পজিটিভ। তিনি একতার কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। আমি আশা করছি যে এখন তিনি সব পেয়ে গেছেন, আগামী 4 বছরের জন্য তিনি আমেরিকার সবচাইতে জনপ্রিয় প্রেসিডেন্ট হতে পারেন, সফল হতে পারেন, সুযোগ তার সামনে আছে। আমি আশা করবো যে তিনি এই সুযোগটা ব্যবহার করবেন এবং আমাদেরকে ডিভাইড করবেন না, আমাদেরকে ইউনাইট করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে এই আলোচনা থেকে, এটি আসলে আমেরিকার প্রেসিডেন্টকে নির্বাচনকে বলা হয় শুধু আমেরিকার না, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি, সারা পৃথিবীর অর্থনীতি সবকিছুর উপরে প্রভাব ফেলে। আমরা এবারের আলোচনাটা একটু প্রসঙ্গ টানতে চাই যে ট্রাম্প কিভাবে বাংলাদেশের বন্ধু হতে পারে, বা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি বা ইমিডিয়েট ভবিষ্যতের ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলতে পারে কিনা সেই আলোচনা যেতে চাই। মার্কিন নির্বাচনের আগে আমরা এই প্রশ্নটি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে জানতে চাই আমি, সেটি হচ্ছে যে মার্কিন নির্বাচনের আগে আমি যে টুইটের কথা বলছিলাম সেখানে উল্লেখ, আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে মোদি কে উল্লেখ করে টুইট করেছিলেন, এবং মোদি আজকে তাকে বন্ধু ট্রাম্প বলে উল্লেখ করেছেন, এবং তিনিও এর আগে তিনি চমৎকার মানুষ, এভাবে পরস্পরকে প্রশংসাই করে গেছেন। এর প্রভাবটা বাংলাদেশের রাজনীতিতে বা কূটনীতিতে কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, আমি মনে করি যে ধরা যাক ডক্টর ইউনূসের সাথে ফরমার প্রেসিডেন্ট ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন এবং বাইডেনের, তাদের সুসম্পর্ক ডেমোক্রেটিক লিডারদের সাথে, এবং বাইডেন তাকে একেবারে আলিঙ্গন করেছেন খুব। ফলে বাইডেন যাদেরকে খুব বেশি আলিঙ্গন করছেন, ডেমোক্রেটরা যাদেরকে খুব গুরুত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে তার একটা দূরত্ব বোধ, তাদের ব্যাপারে তার একটা ক্ষোভ থাকেই, তাদেরকে আন্ডারমাইন করার একটা টেন্ডেন্সি থাকবে। পলিসিগত কারণে যেটা শোনা যাচ্ছে, সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্র কিছু একটা স্থাপনা বা বাংলাদেশের সমুদ্র অঞ্চলে কি সব করবে, সেটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ইন্টারেস্ট যদি সেখানে থাকে, সত্যি থাকে, যেটা এখনো স্পষ্ট না, তাহলে সেটার থেকে তিনি হয়তো সরে আসবেন না। কিন্তু এমনিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারের সাথে তার সম্পর্ক ওয়ার্ম হবে না, উষ্ণ হবে না, বরং একটু নাতিশীতোষ্ণ বা এমনকি দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং তিনি যে কয়েকদিন আগে যে টুইট করেছেন বাংলাদেশের সম্পর্কে, সংখ্যালঘুদের বিষয়, সেটা যারা তাকে প্রভাবিত করেছেন, তাদের বক্তব্য তো তার কাছে আছে, ফলে তারা তাকে প্রভাবিত করতে পারবে, এবং এক্ষেত্রে মোদি তিনিও তাকে প্রভাবিত করবেন। ফলে ভারতের রোল থাকবে বাংলাদেশের ব্যাপারে, তার পলিসি আর্টিকুলেট করার ব্যাপারে বা রিআর্টিকুলেট করার ব্যাপারে, রিফ্রেম করার ব্যাপারে, এবং যারা তার এখানে সমর্থক, হাসান ফেরদৌস সাহেব যেমনটা বললেন, বাংলাদেশিদের অনেকে এখানে বেশ প্রচুর সংখ্যক তারা ট্রাম্পের সমর্থনে, ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন, মিছিল করেছেন, বক্তব্য রেখেছেন। তাদের ভিতরে মোদি সমর্থকরা আছেন, তেমনি ভাবে যারা অ্যাবর্শনকে লাইক করেন না তারা আছেন, ধর্মপ্রাণ ব্যক্তি যারা অ্যাবর্শনকে রীতিমতো পাপ মনে করেন, এই ধরনের লোক আছেন। ফলে অনেকগুলো ফ্যাক্টর আছে। হোমোসেক্সুয়ালদের ব্যাপারে অনেকের বেশ প্রচন্ড ক্ষোভ আছে, ট্রান্সজেন্ডার ব্যাপারে ক্ষোভ আছে, এরা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। যাই হোক, এরা সবাই মিলে তার পেছনে যারা সমবেত হয়েছিলেন, বাংলাদেশিরা, উপমহাদেশীয়রা, তারা তার পলিসিকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছেন এবং করতে পারবেন বলে আমার ধারণা। তার সাথে মোদি সংযুক্ত হয়ে সম্ভবত বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পলিসিতে একটা স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাবে। হাসান ফেরদৌসের কাছে এবারে যেতে চাই, এক প্রসঙ্গে একই, আমি আরেকটু আপনাকে এগিয়ে দিতে চাই। আমাদেরকে আলোচনার সময় সৈয়দ মোহাম্মদুল্লাহ বলেছেন বাইডেনের আলিঙ্গনের কথা, ডক্টর ইউনূসকে তিনি অত্যন্ত কাছের মানুষ মনে করেছেন, কিন্তু আমি আরো সাথে মনে করে দিতে চাই, নিশ্চয়ই মনে পড়ছে বাইডেনের একটি সেলফি, সেটি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিল, সেটিও খুবই আলোচনায় এসেছিল বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে সেই সময়ে।
সেই বিষয়গুলোকে মিলে আমার প্রশ্ন হচ্ছে 2016 সালে ট্রাম্পের প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে জয় হওয়ার পরে ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন এটি সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার সময়। তো এবং তিনি বলেছিলেন যে বিভেদের দেয়াল বাদ দিয়ে এটাকে আসলে সেতু নির্মাণের দৃষ্টিভঙ্গি করার উচিত বা যায়, এই ধরনের কথা বলেছিলেন তিনি। এই সবকিছু মিলে আপনার কাছে মনে হয় কিনা, আবার এদিকে ইন্ডিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে মোদির টুইটটা অত্যন্ত ইতিবাচক মনে হচ্ছে এবং অত্যন্ত উষ্ণতার গন্ধ পাওয়া যাচ্ছে, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদের রাজনীতিতে ইমিডিয়েট ঘটে যাওয়া ঘটনা, ইমিডিয়েট অতীতের ঘটনাগুলোর উপরে প্রভাব ফেলার কোনো সুযোগ আছে নাকি একই রকম থাকবে? হাসান ফেরদৌস। কে কি বললো, কে কি অতীতে বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে না, এই কারণে যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে একসময় হিটলার বলেছিলেন। ট্রাম্পের সকল রিপাবলিকান বন্ধুরা কোনো না কোনো সময় তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। ট্রাম্প তাদেরকে পুরোপুরি গ্রহণ করেছেন, তা নাহলে জেডি ভ্যান্স তার ভাইস প্রেসিডেন্ট হতেন না। কেমন? ফলে আমি মনে করি না যে এটা গুরুত্বপূর্ণ। পলিটিক্সে কে কি বললেন, গতকাল কি বলেছেন, অতটা গুরুত্বপূর্ণ হবে না। অন পলিসি ম্যাটার্স, একটা সরকার চলে গেলেই সে রাষ্ট্রের পলিসি কিন্তু পরিবর্তন হয় না, পলিসিটা প্রাতিষ্ঠানিক, ইনস্টিটিউশনাল। আমেরিকার ক্ষেত্রে যা ঘটবে তা হচ্ছে যে পলিসির পরে আছে ব্যক্তিত্ব, ক্যারেক্টার, কে ক্ষমতায় আছে। ডোনাল্ড ট্রাম্প একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ, টিপিক্যাল পলিটিশিয়ান তিনি নন, তিনি আউট অফ দ্য বক্স একজন লোক, তিনি নিজে কখনো পলিটিশিয়ান বলেননি। ফলে তিনি তার ব্যক্তিত্ব মার্কিন পলিসির উপর ইম্পোজ করবেন। বাংলাদেশের ক্ষেত্রে দুটো ব্যাপার বলি আপনাকে আমি। প্রাক্তন সরকারের সমর্থকেরা উল্লসিত এই ভেবে যে কথা মোহাম্মদ ভাই বললেন যে এইবার ট্রাম্প আসছে, ট্রাম্প ইউনূসকে টাইট দেবে, এইভাবে ভাষী তারা আমাকে বলেছে। এই কারণ থেকে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা ভিডিও লিখছেন এভাবে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের কাছাকাছি মতামত দিচ্ছেন। একটা অডিও শুনতে পাচ্ছি আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি সবাইকে ট্রাম্পকে ভোট দিয়ে বলছেন এই বিশ্বাস থেকে যে ট্রাম্প ক্ষমতা এলে টাইট দেবে বর্তমান সরকারকে। এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এই যে ট্রাম্প এবং মোদি ঘনিষ্ঠ বন্ধু। আমি এর আগে বুঝিয়ে বলেছিলাম, ট্রাম্প মোদি ছিলেন পার্সোনা নন গ্রাটা, তার ভিসা আমেরিকা দেওয়া হচ্ছিল না। আমেরিকা এসে তিনি বিশাল মিটিং করলেন হিউস্টনে, সেই মিটিং এ গেলেন আমাদের ট্রাম্প সাহেব এবং একে অপর আলিঙ্গন করলেন। 1 বছর পরে আহমেদাবাদে গেলেন ট্রাম্প সাহেব এবং সেখানে 1 লক্ষ লোক নিয়ে মিটিং করলেন। তার মানে এই দুই লোক খুবই ঘনিষ্ঠ। একটা তো পলিসি, অন্যটা হচ্ছে দুজনই অথরিটারিয়ান, কর্তৃত্ববাদী। একে অপরের এই পলিসিগত মিলন ঘটেছে। বাংলাদেশ প্রশ্নে সবসময় মাথা রাখতে হবে যে বাংলাদেশ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি সবসময় লোকালি এক্সিকিউট করেছে ভারত। ভারত হচ্ছে আমার বিবেচনায় আমেরিকার লোকাল এজেন্ট। কেমন? এবং এই ভারত চেয়েছিল আমেরিকার কাছ থেকে কি, আমি এর আগে বুঝিয়ে বলেছিলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার নয়াদিল্লিতে গেলে ভারত অনুরোধ করেছিল যাতে করে হাসিনা সরকারের উপর চাপ প্রয়োগ না করা হয়। কারণটা কি? কারণ ভারত মনে করে যে হাসিনা সরকার থাকলে 1 চীন দূরে থাকবে এবং 2 বাংলাদেশে মৌলবাদ উত্থান ঘটবে না। আমেরিকাও এই দুটো নীতিকে ফলো করে এবং এই নীতির ভিত্তিতে আমেরিকা রাজি হয়েছিল বাংলাদেশের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ না করতে। অন্য কথায় মোদি চাইলে আমেরিকার নীতিতে প্রভাব ফেলতে পারেন। যেহেতু এখন তার বন্ধু হোয়াইট হাউসের ক্ষমতায় আছেন, আমি ধরে নিতেই পারি তিনি ট্রাম্প সাহেবকে মুখে মুখে বলুন, সুযোগটা রয়েছে, মুখে মুখে বলুন না কানে কানেই বলুন, তিনি বলবেন যে ভাই আমার পক্ষে নীতিটা তুমি চালাও, যাতে করে বাংলাদেশ এবং বাংলাদেশ আমার কথা শুনে তার ব্যবস্থা করো। আমি কোয়াইট শিওর এই ঘটনা ঘটবে। জি, আমরা একেবারে শেষ প্রান্তে। আমি শেষ প্রশ্ন সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে, সেটি হচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিশ্বজুড়ে আমেরিকার যে মানবিক সহযোগিতা সেই জায়গাটা কিছুটা কমে আসতে পারে, এই ধরনের আলোচনা নির্বাচনের আগেই ছিল, সেটি আসলে ধারাবাহিকতা থাকবে কিনা? বিশেষ করে আমার প্রশ্ন বাংলাদেশের রোহিঙ্গাদের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন সংকটে পড়বে কিনা, কারণ বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাধ্যমে যে সহায়তাগুলো আসে সেই সহায়তার সিংহভাগ যুক্তরাষ্ট্র থেকে আসে, সেখানে কোনো কমতি হবে কিনা বা ঝামেলায় পড়বে কিনা বাংলাদেশ? এটার ক্ষেত্রে আমার মনে হয় তেমন হবে না, কারণ ট্রাম্প আগে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন সেই সময় কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করার ব্যাপারে তারা বেশ অগ্রণী ভূমিকা পালন করেছে, ফলে সেই ক্ষেত্রে সম্ভবত তা করবে না। তবে ওই যে বাংলাদেশের প্রশ্নে যে চাপ সৃষ্টি করার জন্য মোদির সাথে একযোগে কথাবার্তা বলে
নতুন কোনো নীতি বা ভেরিয়েন্স নেন কিনা সেটা। আর বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা অনেক আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছে, অর্থনৈতিক সহায়তা। ফলে সেক্ষেত্রে তারা না দিলে অন্যান্য সূত্র থেকে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের চাইতে বিভিন্ন দেশে মানবিক সহায়তা দেয়। সুদান বা অন্যান্য মানে অন্যান্য বিক্ষুব্ধ যুদ্ধ বিধ্বস্ত এলাকায়, এমনকি গাজাতেও যুক্তরাষ্ট্রের চাইতে অন্যান্য দেশ থেকেই সাহায্য বেশি আছে। যদিও যুক্তরাষ্ট্র আনরওয়াকে সমর্থন দিয়েছিল, কিন্তু সেখান থেকে ওদেরকে তো নেতানিয়াহু বন্ধই করে দিলেন, জাতিসংঘের যে মানবিক সাহায্য সংস্থা ছিল। যাই হোক, হ্যাঁ, না, বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি রোহিঙ্গাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে তার আমলে। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটি মতামত যদি দিতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের নির্বাচনের যে ফলাফল আসলো, ট্রাম্প আসলেন আগামী 4 বছরের জন্য, এই সময় কালেকশন চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, চীনের সাথে ভারতের যে সম্পর্ক, সেগুলো মিলে কোনো প্রভাব ফেলবে কিনা, যা অতীতে ছিল না এরকম কোনো? এটা চীনের সাথে বাংলাদেশের জি, সম্পর্ক অতীতের চাইতে শেখ হাসিনার আমলে ভারত প্রচন্ড প্রেসার দেওয়ার সত্ত্বেও চীনের সাথে মেগা প্রকল্পগুলো শেখ হাসিনা করেছেন, এটা আমরা সবাই জানি। তবে চীনের থেকে সরে আসার জন্য এখন তো আমরা অলরেডি দেখেছি বাইডেন আমলে এখান থেকে এখানে অনেকগুলো ডেলিগেশন বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে এখানে জি, এসছেন ফরেন সেক্রেটারি, পররাষ্ট্র সচিব, তাকে বলা হয়েছে প্রশান্ত সাগর বিষয়ক তাদের রিড আউটটা আমি দেখেছি দুই সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ একমত হয়েছে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে সেটার সাথে নিজেদেরকে আত্মীকরণ করতে। ফলে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী যে অবস্থানটা, মানে জি, চার চার দেশ মিলে কোয়াড, তার সাথে বাংলাদেশ সম্ভবত ইউনূস সরকার সংশ্লিষ্ট হতে রাজি হয়েছিলেন। এখন নতুন পরিস্থিতিতে সেটা কতটা কি দাঁড়ায়, কিন্তু না, চীনের ক্ষেত্রে মানে কোয়াডের সাথে যুক্ত হলেও চীন বিরোধী অবস্থান ইউনূস সরকার নেবেন এটাও আমার মনে হয় না। কোয়াডের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হয়তো যুক্ত হতে পারেন, ফলে এখানে একটা অ্যাম্বিভ্যালেন্স থেকে যাবে বলে আমার ধারণা। সবশেষে হাসান ফেরদৌস, আপনার কাছে আসতে চাই যে মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই দুটো এই আমলে অর্থাৎ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে শেষ হবে কিনা, বা নতুন কোনো ইতিবাচক দিকে যাওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন কিনা? এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হলো ইউক্রেনের এবং গাজাবাসীর। জি, সবচেয়ে বড় দুর্যোগ আসবে ইউক্রেনের। এক, কারণ ট্রাম্প সাহেব আগেই বলে দিয়েছেন তিনি যুদ্ধ প্রথম দিনই ক্ষমতায় এসে যুদ্ধ থামাবেন। কিভাবে থামাবেন? যে জায়গা দখল তুমি করেছো রাশিয়া, তোমার থাকলো, এবং চাপ দেবেন তিনি ইউক্রেনকে সেটা মেনে নিতে। অন্যদিকে গাজায় তিনি কি করবেন? গাজায় তিনি ইসরায়েলকে বলে দিয়েছেন, বিবি নেতানিয়াহুকে, তোমার যা খুশি করো, আমি তোমার সাথে আছি। যা খুশি তিনি করেই চলেছেন এবং করেই চলবেন। ফলে বিশ্ব একটা অত্যন্ত অশান্ত, অসুখী, দুর্যোগময় সময়ের দিকে এগিয়ে যাবে। তবে আমি শেষ করি এই কথা বলে যে এই কথাগুলি ট্রাম্প বলেছেন আগে, ক্ষমতা যাবার আগে, তার বেসকে চাঙ্গা করবার জন্য। তিনি এখন ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসলে মানুষ অনেক অবস্থা বদলায়, মডারেট হওয়ার চেষ্টা করে। এবং আমি বিশ্বাস করবো যে ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করে তিনি বলেছেন তিনি যুদ্ধ চান না। আমি এটা বিশ্বাস করি তিনি যুদ্ধ চান না, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। ফলে তিনি যদি সত্যি যুদ্ধ না চান এবং ন্যায় বিচার সমর্থন করেন, তিনি চাইলে কিন্তু বড় রকমের জি, পরিবর্তন আনতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে ট্রাম্পের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আইসোলেশনিজম। আগের সব আমেরিকান সরকার বিশ্বের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করেছে। ট্রাম্প বলছে না, আমি আমার দেশে থাকবো, আমেরিকা ফার্স্ট। এই পলিসি যদি আসে তাতে আমি খুব খুশি হব, কারণ আমেরিকা বিশ্বের জন্য একটা ভয়ের ব্যাপার। আমেরিকা বিশ্বের উপরে তার ডান্ডা ঘোরায় নিজের স্বার্থে, আমার স্বার্থে নয়। ফলে যদি ট্রাম্প সাহেব তার ডান্ডা ঘোরানো বন্ধ করেন, আমি মনে করবো সেটা একটা শুভ দিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনারা দুজন গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, এবং আজকের দিনে বসে আমরা ট্রাম্পের এই বিজয় এবং তার পরবর্তী আমেরিকা এবং আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, এই জায়গাগুলো নানা রকম দিক থেকে আমরা বোঝার চেষ্টা করলাম। আশা করি দর্শকদের কাজে লাগবে এবং ভালো লাগবে। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই সঙ্গে শেষ করছি যুক্তরাষ্ট্রের নির্বাচন 2024-এ
প্রথম আলোর আজকের আয়োজনে দুজন আমাদের সাথে যুক্ত ছিলেন, সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস এবং সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন ইউটিউব, ফেসবুক এবং প্রথমআলো.com এর সঙ্গে। ধন্যবাদ।